আমরা যারা সবসময় ছবি আঁকি কিংবা পেইন্টিং করি, আমাদের মধ্যে অনেকেরই একটা ধারণা আছে যে কোনো একটা ছবি বা পেইন্টিংকে যদি আমি Pinterest কিংবা Google থেকে ডাউনলোড করে সেটা দেখে স্টাডি করি, তাহলে সেটা বুঝি নকল করা হয়ে যায় কিংবা কপি করা হয়ে যায়। এখানে আসলে বেশ কিছু পার্থক্য রয়েছে কিন্তু। একজন আর্টিস্টের জন্য রেফারেন্সটা আসলে কি? এই বিষয়টা আমরা কিন্তু এখানে অনেকেই বুঝি না। আর রেফারেন্স স্টাডি, কপিং আর ট্রেসিং এই ৩ টা ওয়ার্ডের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আসলে কি? আজকে আমি একটা ডাচ আর্টিস্টের স্টিল লাইফ একটা পেইন্টিংকে রেফারেন্স ফটো হিসেবে নিয়ে সেটাকে স্টাডি করার চেষ্টা করব। তবে এখানে কথা হচ্ছে আমি কিন্তু পুরো পেইন্টিংটাকে হুবহু কপি করব না। বরং এই পেইন্টিংটার ভিজুয়াল ডিসিশনগুলোকে অবজার্ভ করার চেষ্টা করব। মানে একজন আর্টিস্ট কিভাবে আসলে কম্পোজিশন তৈরি করেছেন, তার পেইন্টিং এর জন্য সাবজেক্টগুলোকে কিভাবে উনি অ্যারেঞ্জ করেছিলেন কিংবা লাইট শ্যাডোর ইউজটা উনি কিভাবে করেছেন, এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব। আর ড্রয়িংটা করতে করতে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একটা রেফারেন্স ছবিকে শুধুমাত্র নকল করার জন্য না, বরং একজন আর্টিস্ট হিসেবে বা আর্ট লার্নার হিসেবে আপনি সেটাকে স্টাডি পারপাসে ইউজ করতে পারেন। এখন আমি এই ডাচ স্টিল লাইফ পেইন্টিংটাকে রেফারেন্স হিসেবে নিয়ে একটা ছোট্ট মাস্টার স্টাডি করব। আমি যেহেতু পুরো পেইন্টিংয়ের ডিটেল কপি করছি না, তাই আমার উদ্দেশ্য কিন্তু এখানে একটা ফিনিশড আর্টওয়ার্ক তৈরি করা না। আমি মূলত অবজার্ভ করছি একজন আর্টিস্ট কিভাবে তার পেইন্টিংয়ের জন্য কম্পোজিশন তৈরি করেছিলেন, কিভাবে অবজেক্টগুলোকে স্পেসের মধ্যে প্লেস করেছিলেন এবং লাইট শেডোর ব্যবহারটা কিভাবে করেছিলেন। তাই ড্রয়িং শুরু করার সময় আমি কোনো একটা নির্দিষ্ট অবজেক্টকে ধরে সেটা ডিটেলসে কখনোই যাই না। প্রথমে পুরো কম্পোজিশনের স্পেসটা বুঝে নেওয়ার চেষ্টা করি। কোন অবজেক্টটা কোথায় থাকবে, কোনটা কতটুকু জায়গা নেবে, কোন অবজেক্টের সঙ্গে কোন অবজেক্টের ডিস্টেন্স কতটুকু হবে, এই বিষয়গুলো আগে বুঝে নেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু। কারণ আমরা যদি ড্রয়িংয়ের শুরুতেই ডিটেলস নিয়ে ব্যস্ত হয়ে যাই, তাহলে আপনার পুরো পেইন্টিংয়ের কম্পোজিশনের ব্যালেন্স অ্যান্ড প্রপোর্শন ঠিক রাখা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আর এখানে আমি সিম্পল কিছু লাইন ব্যবহার করে অবজেক্টগুলোর পজিশন বা ওভারঅল স্পেসগুলো বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম। এই স্টেজে আমার ড্রয়িং দেখতে সুন্দর হবে কিনা কিংবা অ্যাকুরেট হবে কিনা কোনোটাই আমার কাছে একদম মূল উদ্দেশ্য না। আমি শুধুমাত্র ড্রয়িং করার আগে একটা ম্যাপ তৈরি করে নিই। আমার ড্রয়িংয়ের অবজেক্ট কোথায় থাকবে, সেটার ওভারঅল সাইজ কেমন হবে এবং পুরো কম্পোজিশনের মধ্যে তার পজিশন কোথায়, এই ইনফরমেশনগুলো আমি এই স্টেজে এস্টাবলিশ করার চেষ্টা করি। একজন আর্টিস্ট যখন রেফারেন্স অবজার্ভ করেন, তখন তিনি কিন্তু শুধু কয়টা অবজেক্ট আছে বা অবজেক্টের রং কী এই বিষয়গুলো দেখে না। তিনি অবজেক্টের চারপাশের স্পেসটাকেও কভার করেন, স্পেসটাকে অবজার্ভ করেন। অবজেক্টের মাঝের নেগেটিভ স্পেস কীরকম, কোথায় গ্যাপ বেশি কোথায় কম, এগুলো প্রত্যেকটাই কিন্তু কম্পোজিশনের এক একটা অংশ। তাই রেফারেন্স স্টাডি করার সময় শুধু অবজেক্ট না দেখে অবজেক্ট অ্যান্ড স্পেস এই দুটোকেই একসাথে অবজার্ভ করতে হবে। এখন আমি প্রতিটা অবজেক্টকে আরও সিম্পল বেসিক শেপের মাঝে বোঝার চেষ্টা করব। যে কোনো কমপ্লেক্স অবজেক্টকে আমরা যদি সিম্পল শেপে ব্রেকডাউন করতে পারি, তাহলে সেটাকে আঁকা অনেক বেশি সহজ হয়ে যায়। এই স্টেজে আমি এখনও ডিটেলস নিয়ে ভাবছিলাম না। আমি দেখছি কোন ফর্মটা গোল, কোনটা সিলিন্ডারের মতো, কোনটা ইরেগুলার শেপ কিংবা কোনটা কোন অ্যাঙ্গেলে আছে। যেমন স্কালটা দেখতে কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু এই ড্রয়িংয়ের শুরুটাই আমি ওভারঅল একটা ওভাল শেপ দিয়ে করেছি। তারপর ধীরে ধীরে বিভিন্ন অংশের স্ট্রাকচার এখানে বুঝেছি। এইভাবেই প্রতিটা জিনিস একদম বেসিক ফর্মগুলো তৈরি করে তারপরে আমি সাবজেক্টের ডিটেলসগুলো অবজার্ভ করি। কারণ কমপ্লেক্স সাবজেক্টকে সিম্পল ফর্মে ভেঙে নেওয়া ড্রয়িংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল। আমরা শুরুতেই ডিটেলস যদি আঁকতে চলে যাই, তাহলে অনেক সময় অবজেক্ট দেখতে সুন্দর হলেও তার স্ট্রাকচার বা প্রপোর্শন কিন্তু ভুল হয়ে যেতে পারে। এখন বেসিক শেপসগুলো শেষ হওয়ার পরে আমি ধীরে ধীরে সেই শেপের মধ্যে
স্ট্রাকচার অ্যান্ড ডিটেলস অ্যাড করছি। এই স্টেজে আমি খুব কেয়ারফুলি অবজার্ভ করছিলাম রেফারেন্সের এই শেপে কোথায় কোন পরিবর্তনটা হচ্ছে, কোনো লাইন কোথা থেকে শুরু হয়েছে, কোথায় কার্ভ আছে, কোথায় এজেস শার্প, কোথায় সফট, এই প্রতিটা বিষয় এখানে লক্ষ্য করার মতো। কিন্তু আমি এখনও রেফারেন্সের প্রতিটি ছোট ছোট ডিটেলস কপি করার চেষ্টা করছি না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি যে শেপ বা ফর্মসগুলো আঁকছি সেটা যেন রেফারেন্সের সঙ্গে ভিজুয়ালি সম্পর্কযুক্ত থাকে। আমি যদি শুধু আউটলাইন করি তাহলে ফর্মটা আর বোঝা হয়ে উঠবে না। এটা রেফারেন্স স্টাডি আর কপি করার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করে। ধরেন আমি যদি এই পেইন্টিংটা যতটুকু সম্ভব হুবহু রিপ্রোডিউস করার চেষ্টা করতাম তাহলে সেটা কপিং বা রেপ্লিকেশনের দিকে চলে যেত। এটা প্র্যাকটিসের জন্য করা যেতে পারে, বিশেষ করে একজন বিগিনার আর্টিস্ট অন্য আর্টিস্টদের কাজ দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারেন। কিন্তু আমি যদি এই আর্টওয়ার্কটা শেয়ার করি তাহলে এটাকে আমার অরিজিনাল আর্টওয়ার্ক হিসেবে প্রেজেন্ট করা ঠিক হবে না। আমাকে বলতে হবে এটা একটা মাস্টার কপি কিংবা কপি স্টাডি। কারণ শেখার জন্য কোনো আর্টওয়ার্ক কপি করা আর সেই আর্টওয়ার্ক কপি করে নিজের অরিজিনাল ওয়ার্ক হিসেবে দাবি করা, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। আমি এই ড্রয়িংয়ে পুরো আর্টওয়ার্ক রিপ্রোডিউস করার চেষ্টা করছি না, আমি বরং এই আর্টওয়ার্কের ভিজুয়াল ডিসিশনগুলোকে স্টাডি করছিলাম। আমি দেখছি কিভাবে কম্পোজিশন তৈরি হয়েছে, কিভাবে অবজেক্টগুলো অ্যারেঞ্জ হয়েছে, কিংবা ফর্মগুলো কিভাবে তৈরি হয়েছে, আবার কিভাবে এখানে লাইট শেডোর ইউজ করা হয়েছে। এখন আমি ড্রয়িংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টেজে চলে এসেছি, যেটা হচ্ছে লাইট অ্যান্ড শ্যাডো। এখানে আমি ডিটেলস করার আগে ভ্যালিউ রিলেশনশিপটা বোঝার চেষ্টা করব। কোথায় লাইটেস্ট এরিয়া, যেমন আমি যেখানে মার্ক করেছি এখানে লাইট পার্টটা আছে, এরপর তার চেয়ে মাঝখানের এরিয়াটা হবে, মাঝখানের পোর্শনটা হবে আমাদের মিড টোন, এবং কোথায় ডার্কেস্ট এরিয়া, এই জিনিসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই রেফারেন্সের ব্যাকগ্রাউন্ড অনেকটা ডার্ক হওয়ার কারণে আমাদের সামনের অবজেক্টগুলো কিন্তু আরও বেশি প্রমিনেন্ট হয়ে উঠেছে। তাই আমি শুধু অবজেক্টের আউটলাইন দেখছি না, আমি দেখছি একটা অবজেক্টের ভ্যালু তার সারাউন্ডিংসের সাথে কিভাবে রিলেশন তৈরি করে। একটা ড্রয়িং রিয়েলিস্টিক দেখানোর জন্য সবসময় অনেক বেশি ডিটেলস কিন্তু দরকার হয় না। অনেক সময় সঠিক ডার্ক অ্যান্ড লাইটের রিলেশনশিপই একটা ফর্মকে 3 ডাইমেনশনাল করে তুলতে পারে। তাই ড্রয়িং করার সময় শুধু আমি কি আঁকছি সেটা না ভেবে আমি কোথায় লাইট দেখছি অ্যান্ড কোথায় ডার্ক দেখছি, এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। আর এখানে রেফারেন্স ব্যবহার করার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আছে। রেফারেন্স দেখে আঁকা আর ট্রেসিং করা কিন্তু এক জিনিস না। আমি যদি রেফারেন্সের আউটলাইনটাকে সরাসরি ট্রেস করতাম তাহলে আমার শুধুমাত্র এক্সিস্টিং লাইনগুলোকে ফলো করা হতো। কিন্তু যখন আমি রেফারেন্স অবজার্ভ করে প্রপোর্শন, শেপ অ্যান্ড ফর্ম কনস্ট্রাক্ট করছি তখন আমার অবজারভেশন স্কিল ডেভেলপ হচ্ছে। এখানে একজন আর্টিস্ট হিসেবে এই স্কিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি চাই পরবর্তীতে যেন শুধু একটা রেফারেন্সের উপর নির্ভর করে না থেকে আমি নিজে কোনো অবজেক্ট বা সাবজেক্ট অবজার্ভ করে সেটা আঁকতে পারি। তাহলে ড্রয়িং দেখে ছবি আঁকা কিংবা পেন্টিং দেখে কোনো কিছু কপি করা কি নকল করা? আমার উত্তর হলো সবসময় না। আপনি যদি শুধু একটা আর্টওয়ার্ক রিপ্রোডিউস করেন তাহলে হয়তোবা সেটা কপি হতে পারে, কিন্তু আপনি যদি সেই আর্টওয়ার্ক থেকে কম্পোজিশন, প্রপোর্শন, লাইট শ্যাডো, ভ্যালু এবং ফর্ম সম্পর্কে শেখেন তাহলে সেটা একটা মাস্টার স্টাডি হবে। আর স্টাডি থেকে শেখা নলেজ যখন আপনি নিজের সাবজেক্ট, নিজের কম্পোজিশন এবং নিজের আইডিয়াতে ব্যবহার করবেন তখন সেটাই আপনার নিজের আর্টিস্টিক ডেভেলপমেন্টের অংশ হয়ে যাবে। তাই ভালো কোনো আর্টওয়ার্ক দেখে আঁকতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা যে কোনো আর্টওয়ার্ক বেছে নিন আর তার যে কোনো একটা অংশকে আপনি স্টাডি করতে পারেন এবং এরপরে নিজেকে প্রশ্ন করতে পারেন এই আর্টিস্ট কেন এমনভাবে কম্পোজিশন করেছেন, এখানে লাইট কোত্থেকে এসেছে, এখানে কোথায় সবচেয়ে বেশি ডার্ক ভ্যালিউ, কোনটা সামনে কোনটা পেছনে আছে, কিংবা অবজেক্টগুলো একে অপরের সাথে কি ধরনের বন্ডিং এখানে ক্রিয়েট করেছে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই আপনি শুধু একটা ড্রয়িং করবেন না, আপনি কিন্তু একজন আর্টিস্টের মতো দেখা শিখে যাবেন। কারণ একজন আর্টিস্টের জন্য রেফারেন্স শুধুমাত্র একটা ছবি না, রেফারেন্স হলো ছবি আঁকা শেখার একটা টুল। শেষে আমি আপনাদের সাথে একটা কথা বলতে চাই। আমি ইচ্ছা করেই এই রেফারেন্স ছবির পেইন্টিংটাকে খুব একটা লুজ স্টাডি হিসেবে ব্যবহার করেছি এখানে। আমি চাইলে এই ছবিটাকে অনেক বেশি ডিটেলে যেতে পারতাম। আপনারা আমার প্রোফাইলে দেখবেন এই সেম ছবিটা আমি এর আগে একটা পেইন্টিংয়েও ইউজ করেছি।
একটা স্টাডি ওয়ার্ক করেছিলাম, সেটা আমার খুব ডিটেল কাজ ছিল। কিন্তু এই ভিডিওটাতে আসলে আমি এই পেইন্টিংটাকে রিপ্রোডিউস করতে চাইনি। আমার উদ্দেশ্য ছিল একজন আর্টিস্টের ব্যবহার করা কম্পোজিশনকে নিয়ে কিভাবে স্টাডি করা যায় এবং সেখান থেকে কিভাবে স্টিল লাইফের সাজানোর বিষয়টা শেখা যায়। কারণ ভালো ড্রয়িং শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুব সুন্দরভাবে ছবি আঁকা না, একজন আর্টিস্টের মতো করে অবজার্ভ করতে শেখা। কি দেখছি, কিভাবে সেই বিষয়টা আমরা বুঝবো এবং কিভাবে সেই অবজারভেশনটাকে নিজের হাতে আমরা ট্রান্সলেট করব। এই অবজারভেশন আর ড্রয়িং এর ফাউন্ডেশনটা তৈরি করাই একজন আর্টিস্টের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই ফাউন্ডেশনটাই আমি আমার পেন্সিল স্কেচের প্রি রেকর্ডেড কোর্সে একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। কারণ আমি চাই আপনারা একটা পেইন্টিং কিংবা একটা ছবি দেখে শুধুমাত্র সেটাকে কপি করতে না শিখে বরং সেই পেইন্টিংটা থেকে নতুনভাবে অবজার্ভ কিভাবে করা যায় এই বিষয়টাকে শিখেন।